দেখবো আর কি। হ্যাঁ, এটা একটু দেখো, মিম আমাদেরকে শেখালো, মিমেরটা রাইট কি রং, হ্যাঁ এটা একটু স্টাডি করে দেখতে হবে আমাদের। ভেরি গুড। সো আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে তো না সবাই? স্যার ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, ওয়ার্ড ফাইলেই তো দেখা যাবে। তোমরা একটু কথা বলো বাবা, কারণ হচ্ছে যে আমি বাসায় আছি। হ্যাঁ, তোমাদের কথা না বললে হবে না তো। হ্যাঁ, এনিওয়ে আমরা জি এখন, স্যার, দেখা হ্যাঁ, যাচ্ছে স্যার। স্ট্যান্ডার্ড কোয়ালিটি চিক পজেসেস দি ফলোইং ক্যারেক্টারিস্টিক্স। কোনো ডিফরমিটিস থাকা যাবে না। হ্যাঁ, নেভেলটা একটু, এর আগে আমরা তোমাদেরকে একটু বলছি আর কি। নেভেলটা হচ্ছে যে আনহিল্ড, নো আনহিল্ড নেভেল থাকা যাবে না। অ্যাটলিস্ট মিনিমাম ওয়েট হবে। ডিমের ওজন যদি 100 গ্রাম হয় তাহলে লিখে নাও এইগুলো, এই ইনফরমেশন গুলো লিখে নাও। যারা শুনতেছো, তোমরা একই, তোমাদের টিচার স্বল্পতা, টিচার নেই, তারপর অনলাইনে ক্লাস করছো, ইন্টারনেটের প্রবলেম, ঠিক আছে? হ্যাঁ, তো তোমাদের অনেক কিছু লেকিংস থাকতেছে। হ্যাঁ, যারা অ্যাটলিস্ট যতটুকু জানছো, প্লিজ তোমরা খাতায় লিখে নাও। নিজের সঙ্গে ফাঁকিবাজি করো না। হ্যাঁ, নিজের সঙ্গে প্রতারণা করো না। ঠিক আছে, তোমাদেরকে বলা হয়েছিল যে আমি ভিডিও কলে কথা বলবো, সরি ক্লাস নিব, বাট তোমরা হ্যাঁ কেউই কোনো কিছু ইয়া করতেছো না আর কি। এখন তো তোমরা সবাই হলে এসো, এম আই রাইট সাইফুল? সাইফুল কই? জি স্যার, আমরা সবাই হলে। তোমরা সবাই হলে এসো, ঠিক আছে? হ্যাঁ, ভিডিও কলে ক্লাস হবে নেক্সট ক্লাস থেকে। ক্লাস হলে পরে তাহলেই তোমাদের এই প্রবলেম গুলো থাকবে না। অনেকে তোমরা ক্লাসে, ক্লাসরুমে ঢুকে হ্যাঁ কোথায় কিছু করতেছো নাকি ঘুমাচ্ছ আমি জানি না। তো যতটুকু ইনফরমেশন জানো ততটুকু ইনফরমেশন লিখে নিতে হবে। মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, অনেক সময় কেটে যাচ্ছে, শোনা না গেলে আমাকে কল দিবে। আচ্ছা, তো কল তো সবাই দিতে পারবে না। শোনা যাচ্ছে সাদিয়া? হ্যাঁ স্যার, শোনা যায়। মিনিমাম ওয়েট হবে, ডিমের ওজন যদি 100 গ্রাম হয়, ঠিক আছে, তাহলে বাচ্চার ওজন হচ্ছে 60 থেকে 65 গ্রাম হবে। হ্যাঁ, ডিমের ওজনের। নো ডিহাইড্রেটেড ডাউন কালার মাস্ট বি রিপ্রেজেন্টেটিভ দি ব্রিড কালার। ডাউন কালার কোনটা? ডাউন ফেদার। বাচ্চার যে পালকটা থাকে সেটা তো কি ওর যে মানে প্রাপ্তবয়স্ক পালক না। এটা কি তুলার মতো, মখমলের মতো দেখতে দেখা যায়, এটাকে বলা হয় ডাউন ফেদার। এই ডাউন ফেদারের কালারটা দিয়েই বোঝা যাবে ব্রিড ক্যারেক্টার। স্ট্যান্ড আপ ওয়েল, খুব তাড়াতাড়ি দাঁড়াতে পারবে, লাইভলি হতে পারবে, ইউনিফর্ম এপিয়ারেন্স হতে হতে হবে, কোনো ডিজিজ থাকা যাবে না। আচ্ছা, এরপরে টপিকটা কি? মিম, মিম কোথায়? জি স্যার, আসি। হ্যাঁ মিম, বলো দেখি, বলো কে পরের টপিক পড়ো। The process of removing chicks from নো the hatcher নো নো after নো নো নো, hatch. দি প্রসেস অফ রিমুভিং চিক টেক অফ হ্যাজ, কি বলছিলে তুমি? আমরা শুনতে পারিনি, মানে নেটের সমস্যা ছিল। বিমানের ক্ষেত্রে জি দুটা, স্যার। ওকে শোনা গেছে। বিমানের ক্ষেত্রে দুটা শব্দ ইউজ করা হয়, একটা টেক অফ আর একটা ল্যান্ডিং। বুঝতে পারছো? ল্যান্ডিংটা কি? যখন বিমান ল্যান্ড করে। আর টেক অফ মানে যখন বিমান উড়ে যায় আর কি। হ্যাঁ, জি এটা, স্যার, ছেড়ে যাওয়া স্যার। হ্যাঁ সেরে যাওয়া আর কি। ভেরি গুড। এই বাচ্চাও আমরা ইনকিউবেটর থেকে যখন আমরা বের করে নিয়ে আসবো, বাচ্চা যখন ইনকিউবেটর থেকে বের হয়ে হ্যাচারি থেকে কাস্টমারের কাছে চলে যাবে, উড়ে যাবে, তখন সেটাকে বলা হয় টেক অফ হ্যাজ। দি প্রসেস অফ রিমুভিং চিক ফ্রম দি হ্যাচার আফটার হ্যাজ ইজ অফেন কল্ড টেক অফ হ্যাজ। এটার আর একটা নাম আছে পুলিং আউট অফ হ্যাজ। প্রশ্নে যদি আসে হাউ টু পুল আউট অফ হ্যাজ, আর শর্ট নোট যদি আসে টেক অফ হ্যাজ, তাহলে লিখতে হবে হাউ টু পুলিং আউট অফ চিক্স ফ্রম ইনকুবেটর। কোশ্চেন গুলো লিখে নাও, ঠিক আছে? ফাইনাল পরীক্ষায় থাকবে।
আচ্ছা, ওকে, এরপরে যাই, এটাকে দুই ভাবে করা হয়। একটা হচ্ছে যে টেক অফ হ্যাজ বাই ব্যাস, যতগুলো ঢুকাবো সবগুলো একসঙ্গে বের করব। হ্যাঁ, না, ব্যাস, টেক অফ হ্যাজ বাই ব্যাস অর্থাৎ কি 10,000 ডিম বসালাম ইনকিউবেটরে। তো এই 10,000 ডিমের ভিতরে মনে কর 21 দিনে মুরগির বাচ্চা ফুটবে। অনেক সময় 20.5 ঘন্টায়ও ফুটে গেছে কিছু 2,000। তাহলে ওই 2,000, ওই 2,000-এর ব্যাস বের করে নিব। তারপরে 21তম দিনে 8 ঘন্টা পরে আরো 2,000 ফুটলো, ওই ব্যাচটাকে বের করব, মানে আলাদা আলাদা ব্যাচ ওয়াইজ বের করব। আর আরেকটা বলা হচ্ছে যে কি, এটা সাধারণত রিসার্চ পারপাসে ব্যবহার করা হয়ে থাকে। আর কমার্শিয়ালি কি করা হচ্ছে, 20.5 ঘন্টায় হোক বা 21.5 ঘন্টায় হোক, যাই হোক না কেন, হ্যাঁ, 1 ডে প্লাস মাইনাস যাই হোক না কেন, তো দেখা যাচ্ছে যে তারা একসঙ্গে সবগুলোকে বের করবে। যেগুলো আগে ফুটবে সেগুলো ইনকিউবেটরের ভিতরেই থাকবে। তখন সেখানে কি হবে, ড্রাইং হবে। হ্যাঁ, খাদ্য না দিলেও কোনো সমস্যা নাই, 3 দিন পর্যন্ত তার ইয়ক মেটেরিয়াল গুলো খেয়েই এনার্জি নিয়ে বাচ্চা বেঁচে থাকতে পারবে। তো টেক অফ হ্যাজ বাই ব্যাস, টেক অফ হ্যাজ বাই অল টুগেদার। টেক অফ হ্যাজ বাই ব্যাস অর্থাৎ কি, যেগুলো আগে ফুটলো ব্যাসে, তাদেরকে একটা ব্যাস কনসিডার করে আগে নিয়ে আসলাম। এদের কিছু সুবিধা অসুবিধা আছে, এই সুবিধা অসুবিধা গুলো খুবই ইজি পড়ে নেবে। জাস্ট টেক অফ হ্যাজ জিনিসটা কি, এবং টেক অফ হ্যাজ বলতে আমরা হ্যাচারিতে কি বুঝি, এটা দুই ভাবে করা হয়, ব্যাচ ওয়াইজ আর অল টুগেদার একসঙ্গে। এবং এই দুইটা এবং অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ গুলো তোমাদেরকে পড়ে নিতে হবে। সো দেখো এখানে বলা আছে কোশ্চেন, take off has or pulling out of chicks, or how will you take off has or pulling out of chicks from incubator? হ্যাঁ, এই কোশ্চেনটা পরীক্ষায় আসে সাধারণত আর কি। হ্যাঁ, ওকে, ভেরি ইন্টারেস্টিং একটা, দেখো এখানে ক্যালকুলেট দি নাম্বার অফ সেলাবল চিক্স। আমরা এখন কিছু ম্যাথমেটিক্সে যাব। So the number of syllable chicks available for sale from a hash of a given number of egg set is determined from the figure of the percent hatchability, grayed outs, and extra chicks. Okay. Saiful, স্যার ওকে, সাইফুল, তুমি এই প্রবলেমটা রিড আউট করো দেখি। ফর এক্সাম্পল ইফ বলো। if 1 lakh eggs were set and the total hatchability was 80%, ওকে, ধীরে ধীরে and বলো, এত যোগ। ইফ 1 লাখ, আসলে 1 লাখ বলতে আবার আমাদের দেশে 1 লাখ বোঝায়। হ্যাঁ, 1 লাখ, এই লক্ষ লাখ, এটা কিন্তু আসলে ওয়ার্ল্ডে এরকম না। স্যার ওরা তো 100,000 বলে স্যার। ওরা 100,000। ওকে, যদি 1 লক্ষ ডিম আমরা ইনকিউবেটরে বসাই, এবং যদি এর হ্যাসাবিলিটি পার্সেন্টেজ আমরা ধরে নেই স্যার 80%, 80,000 তাহলে 80,000 তাহলে ওকে, ওয়েট করো, তাহলে কি 1 লাখের ভিতরে 80,000 বাচ্চা ফুটবে। হাউএভার, এখানে বলা হয়েছে উইথ 2% গ্রেড আউট, মানে কি, এই বাচ্চাকে গ্রেডিং করার পরে, হ্যাঁ, কিছু খারাপ বাচ্চাকে আমরা কাল করে দিব। এইটা কি রকম হয়, 2% স্ট্যান্ডার্ড। তারপরে বাচ্চা যখন আমরা খামারিকে বা কাস্টমারকে আমরা যখন প্যাকেট করে সেল করব, তখন 2% এক্সট্রা দেয়া হয়। 100টা বিক্রি করলে 102টা দেয়া হয়, অর্থাৎ 50টা বাচ্চার একটা যদি প্যাকেট করি আমরা, তাহলে 51টা দেয়া হয়, এরকম আর কি। তাহলে আমাদের কতগুলো বাচ্চা সেল করতে হবে, মনে করো যে 80,000 বাচ্চা ফুটলো, আবার এর থেকে 2% বাদ দিলাম, কাল করলাম, আবার কি হলো, 2% বিক্রির সময় বেশি করে দিতে হচ্ছে, তাহলে কতগুলো বাচ্চা আমাদের সেল করতে হবে, এটা আমরা দেখব। স্টেপ 1, calculate the number of chicks has and subtract
the number of grade out. That is, if 2%, then subtract 2% from the total number of has. অর্থাৎ as 1 lakh exceeds 80,006 has, মানে হ্যাসাবিলিটি 80%. 1,600 subtract 2% grade out, অর্থাৎ এই 80,000 থেকে 1600 বাদ দিতে হবে, কারণ 2% গ্রেড আউট বাদ গেল। তাহলে 78,400 চিক থাকলো গ্রেডিং এর পরে। স্টেপ 2 তে আমরা কি করব দেখো। এখানে বলা হয়েছে যে কি, ফর এভরি 100 চিক সোল্ড, অর্থাৎ 100টা বাচ্চা বিক্রি করতে গেলে কয়টা আমাদের শিপ করতে হবে? শিপন, শাকিল, শিপন, 96 এখানে তো দেয়াই আছে। শাকিল তুমি কি বলো? হ্যাঁ, আমি তো বললাম এই যে 100টা বাচ্চা যদি বিক্রি করা হয়, ইনভয়েস করা হয়, তাহলে 2% এক্সট্রা দিতে হবে। 102টা বিক্রি করতে হবে তোমাকে। 96 কিভাবে হয়? হ্যাঁ, তুমি এটা দেখেও বলতে পারো না? Thus, the chicks available after grading must be equal to 102. অর্থাৎ গ্রেডিং এর পরে মনে রেখো যে 102টা বাচ্চা আমাদেরকে ইনভয়েস করতে হবে, মানে বিক্রি করতে হবে 100টার জন্য। বুঝতে পারছো? এভাবে বলা হয়েছে যে 102টা বিক্রি করব 100টার জন্য, ঠিক আছে? একটার জন্য কত, আর 78,400 জন্য কত? তাহলে আমরা কত আসবে দেখো এখানে, 76,863। এই বাচ্চাটা আমাদের বিক্রি করতে হবে। এটা কিভাবে আসলো এখানে দেয়া আছে দেখো। 78,400কে আমরা হ্যাঁ কি করব, ওই যে বলা হলো না তোমাদের যে 102টা বিক্রি করলে আসলে বিক্রি হবে 100টা, একের জন্য কত, 78,400 জন্য কত। এটাকেই বলা হয়েছে যে 78,400 ডিভাইডেড 102 মাল্টিপ্লাই 100। এটা কি কেউ বুঝেছো? তোমরা কি কেউ বুঝো নাই বলো? সাইফুল, শাকিল, শিপন, সাদিয়া, মিম, জি স্যার, জান্নাতুল। বুঝেছি। হ্যাঁ শিপন, বোঝাও বোঝাও দেখি একটু তুমি। হ্যাঁ, জি স্যার। তুমি এই ম্যাথমেটিক্সটা বোঝাও। স্যার 100টা বাচ্চা বিক্রি করলে সেখানে হচ্ছে 2% হচ্ছে এই না, দিতে হবে। শুরু থেকে ধরো যে এভাবে ইনকিউবেটরে আমরা 1 লক্ষ ডিম বসালাম বাচ্চা ফুটানোর জন্য। যদি হ্যাসাবিলিটি 80% হয়, তাহলে কতগুলো বাচ্চা পাবো শিপন? স্যার 80টা। 80,000। 80,000। 1 লক্ষতে 80টা পাবা তুমি? হ্যাঁ, যদি দেখো আমি আবারও গল্প করে বলি, ইনকিউবেটর একটা মেশিন, এখানে 1 লক্ষ ডিম আমরা বসালাম বাচ্চা ফুটানোর জন্য। যদি আমরা জানি যে হ্যাসাবিলিটি 80%, তাহলে কতগুলো বাচ্চা ফুটবে? 80,000। 80,000। এই 80,000 বাচ্চার ভিতরে আমরা গ্রেডিং করব, এ বি সি গ্রেড করব, বিভিন্ন গ্রেডে করব। তখন দেখা গেল যে 2% খুবই খারাপ, এই 2%কে আমরা বাদ দিব। তাহলে 80,000 থেকে 2% বাদ দিলে কত থাকে? 78,400। এখন আমাদেরকে সবসময় মনে রাখবে, বাচ্চা ডেলিভারি দেওয়ার সময় 2% অতিরিক্ত দেয়া হয়। অর্থাৎ 102টা বাচ্চা যদি আমরা শিফট করি, তাহলে আমাদেরকে 100টার দাম নিতে হবে। ওই এক্সট্রা দুইটার দাম নেওয়া যাবে না। তাহলে এখানে বলা হয়েছে যে 102টা ইনভয়েস করলে সোল হবে 100টা। একের জন্য কত, আর এই 80,000 থেকে 1600 বাদ দিয়ে 78,400।
ঠিক আছে? হ্যাঁ, এইটা জন্য কত হবে দেখো, করো দেখি এটা, এই ক্যালকুলেশনটা করো দেখি তোমরা একটু খাতায় দেখি। 102টার ইনভয়েস করলে বিক্রি হবে 100টা, একের জন্য কত, আর হচ্ছে কে 78,400 জন্য কত, এটা আর কি। এনিওয়ে, এটা আসবে তোমার 76,863, এটাই হচ্ছে নাম্বার অফ সেলাবল চিক্স। সো এই ম্যাথমেটিক্সটা পরীক্ষায় আসবে তোমার কাছে। ওকে, তোমরা আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কথা বলো, জি হ্যালো। স্যার। ওকে, ভেরি গুড। এখন অনেক স্টুডেন্ট এসে গেছো। আহ সাইফুল, তুমি তো মনে হয় আমাকে স্টুডেন্ট লিস্ট এখন পাঠালে না আজকে? সাইফুল, হ্যাঁ স্যার, জি স্যার ওকে, পাঠাইছিলাম। ভেরি গুড। স্যার আপনি একটু ওই যে ওইটা এডিট করে 4 to ইয়ে করে দিন আর পোস্ট আচ্ছা, ওটা হ্যাঁ, হ্যাঁ, ওইটা আমি করব, তবে এডিট গুলো কোনো জিনিস যখন পাঠাবে তখন হচ্ছে যে সঠিকভাবে পাঠাবে। হ্যাঁ, তুমি হেডিং এ মনে হয় সেমিস্টার লেভেল সেমিস্টারের নাম করো নাই, কোর্স কোড, কোর্স টাইটেল, এটা সবকিছু কমপ্লিট করে টিচারদের পাঠাতে হয়। টিচারদের স্যার পাঠানোর পরে ওইটা স্যার টিচার, ওই হ্যাঁ, অফিস সহকারী থেকে নিয়েছিলাম স্যার। যাই হোক, টিচারদের পাঠানোর পরে হ্যাঁ, যদি কোথাও ভুল হয় এটা বলা যায় না যে স্যার একটু কষ্ট করে ঠিক করে নিয়েন, এটা বেয়াদবি। হ্যাঁ, যে কোনো শিক্ষকের সঙ্গে এই ধরনের কথাবার্তা বলা যায় না। জি স্যার, সরি স্যার। এনিওয়ে, ইটস ওকে। আমি তোমাকে শেখাচ্ছি আর কি, আমাকে সরি বলতে হবে না, অন্য টিচারের সঙ্গে না করলেই হবে। সো ফ্লক ইউনিফর্মিটি, এটা তোমাদের পরীক্ষায় আসবে, ফাইনাল পরীক্ষায় শর্ট নোট আকারে। সো ফ্লক ইউনিফর্মিটি কি জিনিস দেখো, the percentage of birds having a body weight between 10% above or below the percentage of target body weight is called flock uniformity। অর্থাৎ 30 দিনের ব্রয়লার আমি যদি পালন করি, আমার বডি ওয়েট যদি 2000 গ্রাম হয়ে থাকে, দ্যাট মিনস 2 কিলোগ্রাম হয়ে থাকে, তাহলে ফ্লক ইউনিফর্মিটি বলতে বোঝাবে এই 2000 গ্রামের 10% কম হতে যদি হয় বা বেশি হয়, তাহলে আমরা বলে নিব হ্যাঁ ওই ফ্লকটা ইউনিফর্ম সাইজে আছে। অর্থাৎ একটা ফ্লকে যদি 500 বার্ড থাকে, র্যান্ডমলি 10টা বার্ডকে আমরা সিলেক্ট করে দেখব 30 দিন পরে, তাদের এভারেজ বডি ওয়েট যদি ওই 2 কেজির প্লাস মাইনাস কম বেশি হয়ে থাকে, তাহলে ধরে নিব যে না, কোনোটা 2000 গ্রাম হবে, কোনোটা 1980 গ্রাম হবে, কোনোটা 2020 গ্রাম হবে। এর ভিতরেই যদি হয়ে থাকে তাহলে বুঝবো যে এটা ইউনিফর্ম সাইজে আছে, মানে তাদের সকলের বডি ওয়েট অলমোস্ট সমান। এই ফ্লক ইউনিফর্মিটি যদি ভালো থাকে, দ্যাট মিনস সবগুলো বার্ডের বডি ওয়েট যদি একই রকম থাকে, কারণ বডি ওয়েটের উপর ডিপেন্ড করে নিউট্রিয়েন্ট রিকোয়ারমেন্ট। একই বডি ওয়েট থাকলে তাদের ম্যানেজমেন্ট করা, রেয়ারিং করা, ফিডিং করানো খুব সহজ হয়। আবার কোনোগুলো ওয়েট বেশি, কোনোগুলোর কম, কম যেগুলো ওয়েট সেগুলো তো দুর্বল, তাদের উপর আবার সবলরা হ্যাঁ অত্যাচার করে, সোশ্যাল ডমিনেন্স করে, পেকিং অর্ডার করে, পোল্ট্রি ভাইসেস, কানিবালিজম করে। হুম, এই কারণে ফ্লক ইউনিফর্মিটিটা হ্যাঁ পোল্ট্রি ম্যানেজমেন্টে খুবই গুরুত্বপূর্ণ। অবজেক্টিভস অফ মেইনটেনিং ফ্লক ইউনিফর্মিটি, লেয়ারের ক্ষেত্রে কি এগ প্রোডাকশনটা হাই হবে, কন্টিনিউয়াস এগ প্রোডাকশন হবে, এফসিআর ইমপ্রুভ হবে। এফসিআর কি জিনিস? স্যার ফিড স্যার ফিড কনজারভেশন রেশিও। কনভার্সন রেশিও। ফিড রেশিও, অনেকে বলে ফিড কনভার্সন রেশিও, আসলে ভুল। কনভার্সন রেশিও, ডিজিজ হবে না, মর্টালিটি কমে যাবে। হ্যাঁ, তারপর বডি ওয়েট একই রকম হলে ভ্যাকসিনেশনটা ইফেক্টিভ হয়, মেডিকেশন ইফেক্টিভ হবে। এই জন্যই আর কি ইউনিফর্মিটি গুরুত্বপূর্ণ। কি
কিভাবে ইউনিফর্মিটি মেজারমেন্ট করা হয় দেখো ফর্মুলা আছে ইউনিফর্মিটি ইকুয়ালস নাম্বার অফ বার্ডস উইদিন প্লাস মাইনাস 10% অফ দি টার্গেট বডি ওয়েট ডিভাইডেড টোটাল নাম্বার অফ বার্ডস ওয়েট ওই যে বলা হয়েছে এভারেজ করতে হবে আর কি তোমার তারপরে হচ্ছে মাল্টিপ্লাই বাই 100 দেখো টোটাল নাম্বার অফ বার্ডস ওয়েট 100 বার্ডস উইদিন প্লাস মাইনাস 10 82 সো ফ্লক ইউনিফর্মিটি হবে 82%। ফ্লক ইউনিফর্মিটি দেখো স্কোরিং একটা করতে হয় এই আমার কথা শুনতে পাচ্ছ শীট দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার। আচ্ছা ওকে ওকে তো স্কোরিং অফ ইউনিফর্মিটি আমরা দেখি একটু একটু তোমরা হোল্ড করো তো বাচ্চাটাকে নিয়ে হ্যাঁ হ্যালো হ্যালো শুনতে পাচ্ছ জি স্যার। হ্যাঁ ওকে হ্যালো হ্যালো জি স্যার স্যার, শোনা যায়। যাচ্ছে স্যার। আচ্ছা ওকে স্কোরিং অফ ইউনিফর্মিটি ইউনিফর্মিটি 90% আর অ্যাবভ হলে এক্সিলেন্ট হয় হ্যাঁ 80% অ্যাবভ বাট বিলো 90% এটা গুড 70% অ্যাবভ 80% বিলো অর্থাৎ 70 থেকে 80% ফেয়ার হ্যাঁ আর হচ্ছে যে এখানে 66 থেকে 70% হলে পোর এই ধরনের স্কোরিং হুম সো আমরা এখন দেখি এখানে পোর ইউনিফর্মিটি যদি হয় মানে ওই যে একটা ফ্লোকের বার্ডের বডি ওয়েট বিভিন্ন ধরনের হয় ইউনিফর্ম সাইজে যদি না থাকে এর কারণ কি কোয়ালিটি ম্যানেজমেন্ট হইতে পারে টেম্পারেচার ফিডিং স্টকিং ডেনসিটি প্রবলেম হইতে পারে হ্যাঁ তারপরে হচ্ছে যে হেচিং হেচিং অফ এগস হেচিং এগস ফর্ম প্যারেন্ট স্টক অফ ডিফারেন্ট এজ অর্থাৎ এই যে আমরা ডিম বাচ্চা ফুটানোর জন্য যে ডিমগুলো নিয়ে আসবো না এইগুলো যদি বিভিন্ন ব্রিডের ফার্ম থেকে হয় এবং ওই ব্রিডের ফার্মে মোরগ মুরগির বয়স বিভিন্ন ধরনের হয় কিছু কোনোগুলোর বয়স 26 সপ্তাহ কোনোগুলোর বয়স 42 সপ্তাহ কোনোগুলোর বয়স 70 সপ্তাহ এই ধরনের বিভিন্ন বয়সের ব্রিডার ফার্ম থেকে যদি ডিম কালেক্ট করে যদি আমরা একত্রে আহ ইনকিউবেটরে বসানো হয়ে থাকে ওখান থেকে যে বাচ্চাগুলো হবে ওই বাচ্চাগুলো আবার আহ, যে ফার্মে রেয়ার করা হবে ওই ফ্লোকের ওই ফার্মের বাচ্চাগুলোর বডি ওয়েট বিভিন্ন ধরনের হবে ওয়াটার হ্যাঁ কোয়ালিটি অ্যান্ড টেম্পারেচার এরপরে হচ্ছে যে ডিজিজ অ্যান্ড স্ট্রেস কন্ডিশন এক্সেসিভ ডিহাইড্রেশন ডিউরিং ট্রান্সপোর্ট অফ চিক্স এইগুলোর কারণে পোর ইউনিফর্মিটি হতে পারে আর কি। সো ফ্লক ইউনিফর্মিটি সম্পর্কে তোমাদের শর্ট নোট আসবে এই ডেফিনেশনটা দিবা অবজেক্টিভ দিবা ফর্মুলা দিবে হুম আর হচ্ছে যে পোর ইউনিফর্মিটি রেজাল্টস হ্যাঁ এইগুলো ভালো করে দিবে বা মাঝখানে এগুলো দিতে হবে না সংক্ষেপে আর কি এরপরে চলে আসি আমরা কি হ্যাচারি অপারেশন হ্যাঁ
জুনায়েদ সবুজ কই? জান্নাতুল মঞ্জুমা কোথায় দেখি? অনন্যা? স্যার জি স্যার। ওকে, তোমরা রেডি থাকো, তোমাদেরকে আমি কোশ্চেন করব। ওকে, তো হ্যাচারি অপারেশন কস্ট। তো আমরা দেখি আর কি যে হ্যাচারি অপারেশনের ক্ষেত্রে কি কি আছে। দি অপারেশন অফ এ চিক হ্যাচারি ইনভলভস দি স্যার শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছি না স্যার। স্যারের তো মাইকই অফ। হ্যাঁ হ্যালো, না 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 না, হ্যালো, এই তোমরা শুনো, হ্যালো, শুনতে জি পাচ্ছ? স্যার, শুনতে পাচ্ছি। একটু 5 মিনিট একটু ব্রেক দেই আর কি। হ্যাঁ, একটু তোমরা, আমাদের জি লেজার স্যার, জি টাইম স্যার। এটা আর কি, ব্রেক টাইম। হ্যাঁ, একটু ওয়েট করো, 5 মিনিট। ওকে স্যার। কিছুক্ষণ আগে বললো পজিশন অফ এগ, আর্টিফিশিয়ালি ইনকিউবেটিং এগ শুড বি হেল্ড উইথ দেয়ার লার্জ এন্ড আপ, অর্থাৎ ডিমের মোটা প্রান্তটা উপরের দিকে করে রাখতে হবে। এই আর কি, এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সেট করতে হয় সাধারণত। এখানে বলা হয়েছে দেখো, মঞ্জুমা তুমি রিড আউট করো তো এটা দেখি। মঞ্জুমা, হুম, আন্ডারলাইন মার্কটা আর কি, হ্যাঁ, হাইলাইটিং আন্ডার নর্মাল সার্কামস্টেন্স। ওকে, ওকে, দ্যাট মিনস হ্যাচিং পিরিয়ডে হরাইজন্টাল পজিশনে ডিম রাখতে হয়, আর সেটিং পিরিয়ডে প্রথম 18 দিনে মোটা প্রান্ত উপরের দিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হয়, মনে রেখো। সো টার্নিং, এরপরে কি ডিমগুলোকে টার্নিং করতে হয়। হ্যাঁ, এটা আর কি আমরা দেখি, টার্নিং সাধারণত একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর করতে হয়, 4 ঘন্টা পর পর, 6 ঘন্টা পর পর, 8 ঘন্টা পর পর, এরকম করে আর কি। হ্যাঁ, টার্নিং করতে হয় আর কি। আর মডার্ন ইনকিউবেটর গুলোতে অটো টার্নিং সিস্টেম আছে, জাস্ট হচ্ছে যে আমরা সুইচ অন করে দিলেই এবং টাইমিংটা সেট করে দিলেই 6 ঘন্টা পর পর, হ্যাঁ, দিনে 4 বার টার্নিং হবে আর কি। টার্নিং করার উদ্দেশ্য হচ্ছে যে কি, ডিমের ভিতরে যখন এমব্রায়ো ডেভেলপ হয়ে যাবে, টার্নিং যদি আমরা না করে থাকি, তাহলে এই এমব্রায়োটা এগশেল মেমব্রেনের সঙ্গে লেগে যাবে। টার্নিং আমরা আরেকটা উদ্দেশ্যে করে থাকি, সেটা হচ্ছে যে 6 ঘন্টা পর পর যখন দেখা যাচ্ছে যে ডিমের এক প্রান্ত উপরের দিকে থাকতেছে, আর সর্বদাই যদি টার্নিং না করে থাকি আরেক প্রান্ত নিচের দিকে থাকতেছে, আর টার্নিং করলে কি হবে, নিচের প্রান্ত আবার উপরের দিকে যাবে, উপরের প্রান্ত নিচের দিকে আসবে, ডান সাইডের প্রান্ত বাম সাইডে যাবে, বাম সাইডের প্রান্ত ডান সাইডে আসবে। দ্যাট মিনস ডিমের সব জায়গায় সঠিকভাবে তাপ পাবে, তাহলে বাচ্চা প্রপারলি ডেভেলপ হবে। এই জন্য টার্নিং করা হয়ে থাকে। বাট মঞ্জুমা দেখো যে এখানে বলা আছে, হ্যাঁ, যে টার্নিংটা
লাস্ট 3 দিনে করা যাবে না, অর্থাৎ 19, 20 এবং 21তম দিনে কখনোই টার্নিং করা যাবে না, কারণ 18তম দিনে অলরেডি বাচ্চা হয়ে গেছে। এখন যদি টার্নিং করে থাকি, বেশি মুভমেন্ট করার ফলে বাচ্চা ভিতরে মারা যাবে। টার্নিং করতে হয় সেটিং পিরিয়ডে। এনামুল, বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখানে শানে নজুল দেয়া আছে। আমি এতক্ষণ ধরে যা আলোচনা করলাম তার একটা টেবুলেটেড ফর্মে এখানে দেয়া আছে আর কি, খুবই সংক্ষেপে। এতটুকু জানলেও তোমাদের অ্যাটলিস্ট ভাইবা বা সার্ভিস লাইফে গিয়ে হ্যাঁ কভার করবে আর কি। এখান থেকে আর কিছু পড়তে হবে না। হ্যাঁ, প্রিন্সিপালস, ব্রিফলি ডিসক্রাইব দি প্রিন্সিপালস অ্যান্ড রিকোয়ারমেন্টস ফর ইনকিউবেশন। হ্যাঁ, এই ফার্স্ট পেজটা আর হচ্ছে এই টেবলটা আর কি, এতটুকু পড়লেই হবে। হ্যাঁ, নিচের গুলো পড়তে হবে না। বোঝা গেছে? ওকে, আমরা আজকে এই এতক্ষণ ধরে যা আলোচনা করলাম এর মধ্য দিয়েই আমরা ব্রিডার ফার্মার হ্যাচারি ম্যানেজমেন্টের হ্যাচারি পোর্শনটুকু আমরা শেষ করলাম। দ্যাট মিনস 50% আমরা ক্লাস অলরেডি শেষ করে ফেলছি। 50% বলা চলবে না, 60% আমরা বলতে পারি। আর 40% আমাদের রিমাইনিং রয়েছে, যেটা কিনা ব্রিডার ফার্মের অংশ আর কি। সো আমরা নেক্সট ক্লাসে ব্রিডার ফার্ম আমরা আলোচনা করবো আর কি। তোমাদের মেবি লেভেল 4 সেমিস্টার 2 শুধু থিওরির কোর্স টিচার আমি, প্র্যাকটিক্যালের না। সো হোপফুলি আসলে আমরা এখন নেক্সট ক্লাসে ব্রিডার ফার্ম নিয়ে আলোচনা করব আর কি। ব্রিডার ফার্মে আমার অলমোস্ট আমাদের কয়টা ক্লাস হলো আজকে? তোমাদের 5টা ক্লাস হলো নাকি টোটাল সাইফুল? 5টা ক্লাসে মিনস 2 ঘন্টা করে যদি হয় বা 1.5 ঘন্টা করে যদি হয়, 10 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা আমরা লেগেছে। দ্যাট মিনস 9টা ক্লাস লাগলো আমাদের হ্যাচারি শেষ করতে। আর হচ্ছে যে 6টা ক্লাস লাগবে, 6 ঘন্টার 6টা ক্লাস লাগবে ব্রিডার ফার্ম শেষ করতে। দ্যাট মিনস আর আমাদের 3টা ক্লাস লাগবে। হ্যাঁ, সো আজকে আমি এখন আর ক্লাস নিব না, আমি যে বাসায় আছি একটু প্রবলেমের। সো আজকে আমরা আরো 1 ঘন্টা কন্টিনিউ করতে পারতাম। তো এটা ক্লাস যারে এই 1 ঘন্টা এবং হচ্ছে বিকেলের দিকে ক্লাস নেই। হ্যাঁ, বিকেলে আমি ফ্রি হয়ে যাব। বিকেলে তোমাদের কটা থেকে ক্লাস বলা আছে? 4:30 থেকে না, না 5টা থেকে? 4:30 থেকে 6টা পর্যন্ত ক্লাস নেব। ওই সময় আমি ফ্রি থাকবো ইনশাআল্লাহ আর কি। হ্যাঁ, ব্রিডার ফার্ম শুরু করব। সকলে ভালো থেকো এবং কষ্ট করে ক্লাসে আসো আর কি, সকালবেলা ঘুম বা 3তে আর কি। ঠিক আছে, ভালো থেকো।